আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে একটা ভিন্নধর্মী আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের বাংলাদেশের আবিষ্কৃত একটি শব্দ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা আমাদের শারীরিক শিক্ষা পেশার সাথে ওতপ্রোতভাবে জড়িত। শব্দটির নাম হলো ফিজিকুল্লাহ। নিশ্চয়ই অনেকে হয়তো হতভম্ব হচ্ছেন যে এই শব্দ কখনো শুনেননি। তো এই শব্দটা মূলত আমাদের পেশাগত স্থানে এই শব্দটা ব্যবহৃত হয়েছিল দীর্ঘদিন যাবৎ, যুগের পর যুগ এই শব্দটা ব্যবহৃত হয়ে আসছে ফিজিকুল্লাহ নামে। এখন ফিজিকুল্লাহ আসলে কাকে বলা হয় বা ফিজিকুল্লাহ শব্দটার আবিষ্কার হলো কিভাবে? চলুন আজকে আমরা এটা একটু জানার চেষ্টা করি যে আসলে আমাদের যে শারীরিক শিক্ষার পেশাতে এই শব্দটা আবিষ্কার হলো কিভাবে বা কারা করলো এই আবিষ্কার। এটা আমরা আজকে এই ছোট্ট আলোচনা দেখলেই আমরা বুঝতে পারবো যে কেন আজকে এই বাংলাদেশে এই শব্দটির আবিষ্কার হলো। মূলত যদিও যদি বলি তাহলে এই শব্দটি মূলত সম্মানের কোনো শব্দ নয়। এটা অবশ্যই একটা বিদ্রূপ আকারে শিক্ষকদের ডাকা হতো, একটা শ্রেণীর শিক্ষকদের যারা মূলত ওই প্রতিষ্ঠানে গোল আলুর ভূমিকা পালন করতো। অর্থাৎ আলু তো বুঝেন, আলু সকল প্রকার তরকারিতে কিন্তু ব্যবহার করা যায়। ঠিক একইভাবে একটা শ্রেণীর একটা সাবজেক্টের শিক্ষকদেরকে ফিজিকুল্লাহ ডাকা হতো। তো চলুন আজকে আমরা জানার চেষ্টা করি। আমরা জানি যে শারীরিক শিক্ষা আসলে কি। শারীরিক শিক্ষা আমরা জানি যে প্রাচীনকালে শুধুমাত্র শারীরিক সুস্থতার জন্য বা শারীরিক গঠন, শারীরিক শক্তি বাড়ানোর জন্য শারীরিক শিক্ষার উদ্ভব হয়েছিল এবং সেটা ঊনবিংশ শতাব্দীর শেষ পর্যন্ত এবং বিংশ শতাব্দীর শুরুতেও ছিল। পরবর্তীতে বিংশ শতাব্দীর শেষের দিক থেকে শারীরিক শিক্ষার সংজ্ঞা পরিবর্তন হয়েছে, শারীরিক শিক্ষার বিষয়বস্তু পরিবর্তন হয়েছে। বাট আমাদের বর্তমানে বাংলাদেশে যদি আমরা হিসেব করি 1955 সাল থেকে শারীরিক শিক্ষা যাত্রা শুরু করলেও আমরা যখন শারীরিক শিক্ষার আধুনিক ধারণা শুরু হয়েছে তখনও আমরা পিছিয়ে আছি সেই প্রাচীন ধারণা থেকেই। মূলত আমরা যখন বাংলাদেশ 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, বাংলাদেশ জন্ম হওয়ার পরে, বাংলাদেশে যাত্রা শুরু করার পরে আমাদের স্কুল কলেজগুলোতে শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ দেওয়া শুরু হলো। তখন কিন্তু অটোমেটিক আমাদের শারীরিক শিক্ষার আধুনিক যাত্রা শুরু হয়ে গেছে। কিন্তু আনফর্চুনেটলি বলেন আর দুর্ভাগ্যত বশত বলেন, বাংলাদেশে শারীরিক শিক্ষার আধুনিক ধারণার ছোঁয়া পেতে আরও অনেক দেরি হয়ে যায়। ফলে কি হয়েছে, বাংলাদেশে শারীরিক শিক্ষার শিক্ষককে আমি এখন যে শব্দগুলো ব্যবহার করবো সেগুলো নিশ্চয়ই আমরা যারা আমাদের জেনারেশন পর্যন্ত আছি, অর্থাৎ আমি যেমন 2008 সালে এসএসসি পরীক্ষার্থী ছিলাম, ঠিক তার আগে বা সমসাময়িক যারা আছেন তারা এই শব্দগুলোর সাথে নিশ্চয়ই পরিচিত। ক্রীড়া শিক্ষক, পিটি শিক্ষক, ড্রিল শিক্ষক, এই যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে তা মূলত একটি বিষয়ের শিক্ষকের নামে। সেটা কি আমরা জানি, শারীরিক শিক্ষা শিক্ষক। যদিও খুবই দুঃখজনক ব্যাপার হলো যে বাংলাদেশে ক্রীড়া শিক্ষক নামে কিন্তু সরকারি কোনো প্রজ্ঞাপনে কোনো শিক্ষকের পদবি নেই। যা আছে তা হলো শারীরিক শিক্ষা শিক্ষক। আর স্কুল কলেজে মূলত শারীরিক শিক্ষা শিক্ষকদের যে ভূমিকা, সেখানে ক্লাস না থাকায়, ক্লাস কম থাকায়, এইটা যখন কমে গেছে সাবজেক্টের ভ্যালুটা, তখন এই শিক্ষকরা শুধুমাত্র সমাবেশ বা অ্যাসেম্বলি, পিটি, যদিও পিটি শিক্ষক বলা হয় কিন্তু পিটি কিন্তু এত সস্তা জিনিস না। পিটি মানে কি? পিটি মানে তো ফিজিক্যাল ট্রেনিং, তাই না? তো সেই ফিজিক্যাল ট্রেনিংও কিন্তু স্টুডেন্টদেরকে দেওয়া হয় না। সো এটাও একটা ভুল করা হয় যে আমাদের শিক্ষকদেরকে পূর্বে বলা হতো পিটি শিক্ষক, ক্রীড়া শিক্ষক। ক্রীড়া শিক্ষক এখনও আছে কিন্তু ক্রীড়া শিক্ষকটা মূলত আমাদের পদবি না। তো সেই ক্ষেত্রে প্রবলেমটা কোথায়? মূলত স্কুলে আমাদের সাবজেক্ট ভ্যালু না থাকার কারণে কিংবা স্কুলে আমাদের সাবজেক্টের ক্লাস কম থাকার কারণে শারীরিক শিক্ষা শিক্ষকরা মূলত সমাবেশ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতা, এই ধরনের প্রতিযোগিতার জন্যই তারা মূলত কাজ করার সুযোগ পেত। বাকিটা সময় কী করতো আসলে? বাকিটা সময় মূলত ওই যে বললাম গোলালোর মতো ভূমিকা পালন করা লাগতো। কেননা ধরেন ইংলিশ টিচার আজকে নেই, প্রক্সি দিতে যাবে, কে যাবে? শারীরিক শিক্ষা শিক্ষক, ওনাকে পাঠান। ম্যাথ টিচার নেই, ওনাকে পাঠান। তারপরে ফিজিক্স নাই, কেমিস্ট্রি নাই, এগুলো হয়তো না দিলেও সমাজবিজ্ঞান, ধর্ম, এই সাবজেক্টের ক্লাসগুলো প্রক্সি দেওয়ার জন্য পাঠানো হতো শারীরিক শিক্ষা শিক্ষককে। এখন আসুন একটা মজার তথ্য দিই আপনাদের, যে পূর্বে থেকে আমাদের শারীরিক শিক্ষার একটা ধারণা আছে যে শারীরিক শিক্ষা শিক্ষকরা মূলত এইচএসসি পাস করার পর ডিপ্লোমা করে শিক্ষক হন। কিন্তু এইটা কিন্তু অনেক পূর্বে ছিল, ওই 55 সালের পরে। কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থায় একজন শারীরিক শিক্ষা শিক্ষকের যোগ্যতা একজন সাধারণ শিক্ষা শিক্ষকের চেয়ে বেশি। কেন? একজন সাধারণ শিক্ষক অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, এই সাবজেক্টের শিক্ষক হওয়ার জন্য স্নাতক পাশ করে যদি আপনার যোগ্যতা অর্জন করে, তারপরে কিন্তু তারা শিক্ষক হওয়ার পরে যে বিএড করে। কিন্তু শারীরিক শিক্ষা শিক্ষকই যারা অনার্স মাস্টার শেষ করে বিপিএড করার পরে সার্কুলারে আবেদন করার যোগ্যতা অর্জন করে, তারপরে পরীক্ষা দিয়ে তারপরে চাকরি পাওয়া হয়। সো এখানে প্রবলেমটা দেখেন যে একটা স্কুলে কিন্তু সবচেয়ে বেশি শিক্ষিত হলো একজন শারীরিক শিক্ষার শিক্ষক, কিন্তু মান মর্যাদার দিক থেকে এত কমে আছে। কেন কমে আছে? এটাই আজকে আলোচনা করার জন্য আপনাদের ডেকেছি। মূলত আমরা শারীরিক শিক্ষার শিক্ষক হওয়ার পরেও শারীরিক শিক্ষার যে আধুনিক জ্ঞান, শারীরিক শিক্ষা যে শুধুমাত্র শরীর কেন্দ্রিক না, এখানে যে আরও বাহ্যিক আরও বিষয় জড়িত, আপনার হচ্ছে যে
ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সাইকোলজি, সোশ্যোলজি, ফিলোসফি সকল প্রকার সাবজেক্টের সমন্বিত রূপ আছে, এটা আমরা আসলে অনেকে জানি না। অনেকে জানি না বলতে যারা আমরা আধুনিক শারীরিক শিক্ষা সম্পর্কে ধারণা রাখি না তারা জানি না, এবং এই না জানার কারণেই আমাদের এই ফিজিকুল্লাহ শব্দটির আবিষ্কার হয়েছে। এখন চলুন কেন আবিষ্কার হলো আমরা জানার চেষ্টা করছি, নিশ্চয়ই বুঝতে পারছি যে কেন। স্কুল কলেজে আমরা মূলত যে ভূমিকাটা পালন করতাম সেটা হচ্ছে খুবই স্বল্প কাজ, সেটা হলো ক্লাস যেহেতু নাই সেক্ষেত্রে আমাদের পিটি প্যারেড, তারপরে হচ্ছে অ্যাসেম্বলি, ক্রীড়া প্রতিযোগিতা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল, আর বাকিটা গোল আলুর মতো, অর্থাৎ প্রক্সি ক্লাস দেওয়ার জন্য। এবং প্রক্সি ক্লাস দিতে যেও একটা মজার ব্যাপার হতো যে টিচাররা প্রক্সি ক্লাস নিতে পছন্দ করতেন, যারা শারীরিক শিক্ষার শিক্ষক তারা প্রক্সি ক্লাস নিতে পছন্দ করতেন, কারণ এতে করে টিউশন পাওয়া যাবে। আপনারা হয়তো মনে করে দেখতে পারেন যে 16-17 সালের দিকে আমাদের সাবজেক্টটা হচ্ছে আপনার বাধ্যতামূলক করা হয়েছিল, কিন্তু এরপরে অভিযোগ আসে যে এই শিক্ষকরা শুধুমাত্র টিউশন করার জন্য এবং শুধুমাত্র আপনার হচ্ছে যে যেহেতু হাতে মার্ক আছে স্টুডেন্টদেরকে জিম্মি করে তারা প্রাইভেট পড়াতে বাধ্য করছে। এরকম অসংখ্য অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে কিন্তু শারীরিক শিক্ষা সাবজেক্টটাকে আবার অপশনাল করা হয়, এবং এখন খুবই খারাপ অবস্থা আপনারা জানেন স্কুলে, যেখানে ক্লাস সপ্তাহে মাত্র একটি করে দেওয়া হয়েছে কোনো কোনো ক্ষেত্রে। তো যেটা বলছিলাম যে আমরা এই আজকে দৈন্যদশা আসছে কেন, স্কুল কলেজে স্কুলে সবচেয়ে বেশি যোগ্যতাতম শিক্ষক শারীরিক শিক্ষার শিক্ষক হলেও কাজে কর্মে মূলত আমরা ছিলাম গোলালের মতো। এই কারণে আমাদের আজকে এই ফিজিকুল্লাহ শব্দটির আবিষ্কার হয়েছে। যারা আমার সিনিয়র আছেন তারা এই ফিজিকুল্লাহ শব্দটির সাথে নিশ্চিত পরিচিত। আমরা যারা হচ্ছে যে অন্তপক্ষে সরকারি শারীরিক শিক্ষা কলেজে চাকরি করে আমাদের পদবি মর্যাদার বেশি হওয়ার কারণে আমাদেরকে হয়তো এগুলো শুনতে হয় না, কিন্তু স্কুল কলেজে কিন্তু যারা বিশেষ করে জেনারেল কলেজেও যেহেতু একই পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার, আপনারা জানেন জেনে থাকবেন যে শারীরিক শিক্ষা এবং অন্যান্য সাবজেক্টের কিন্তু একইভাবে নিয়োগ হয়। সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, এই ধরনের কিন্তু নিয়োগ প্রক্রিয়া। সো আমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া যোগ্যতা বলে আমাদেরই বেশি, অথচ সম্মানের দিক থেকে কেন কম? কারণ হলো আমাদের শারীরিক শিক্ষা বিষয়টাকে যারা আমরা শিক্ষকতা বিষয়ে আসি, দুইটা কারণে মূলত আমরা আজকে এই অধপতন হয়েছে। দুইটা কারণ, প্রথম কারণটা হলো কি, আমরা বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সবাই প্রফেশনাল ডিগ্রি নিয়ে টিচার হয়েছি। অর্থাৎ আমি ফিলোসফি থেকে পড়াশোনা করার পরে আমি ফিজিক্যাল এডুকেশনে বিপিএড করে আমি তারপরে পরীক্ষা দিয়ে চাকরিতে আসছি। ঠিক একইভাবে অন্যরাও তাই করেছে। বাংলাদেশে আমার সেশনের পরে, অর্থাৎ আমি 2010-11 সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হই, 11-12 সেশন থেকে বাংলাদেশে শারীরিক শিক্ষা ক্রীড়াবিজ্ঞানে অনার্স মাস্টার্স চালু হয়, এবং এখন এমফিল পিএইচডি তো যাচ্ছে। সো আপনারা একটু খেয়াল করে দেখেন যে বাংলাদেশে 4টা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু এখন অনার্স মাস্টার্স অলরেডি চালু আছে। কিন্তু আমি বলছি কোথায় যে প্রবলেমটা কোথায়, আমাদের ধরেন নিজস্ব যে সাবজেক্ট, আমরা অনার্স মাস্টার্স করলাম এক সাবজেক্টে এবং তার পরবর্তীতে বিপিএড করে আমরা শিক্ষক হলাম শারীরিক শিক্ষার। এখন আমার যেই সাবজেক্টের প্রতি ভালোবাসা, দায়িত্ব, মনোযোগ থাকার কথা ছিল সেটা কিন্তু আমার নাই। আমার শুধুমাত্র ফোকাস ছিল একটাই, চাকরিতে। এই কারণে কি হয়েছে যে শারীরিক শিক্ষার যে আধুনিক জ্ঞান, এই আধুনিক জ্ঞান সম্পর্কে আমাদের ধারণা কম। আমরা এই কারণে আজকে আমরা যদি আধুনিক ধারণা পেতাম, আমাদের যদি আধুনিক ধারণা সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকতো, তাহলে আমরা স্কুলে এগুলো বলতে পারতাম, আমরা এই কাজগুলো করতে পারতাম, পড়াতে পারতাম। আমি যদি আপনাদেরকে জাস্ট একটু দেখাই, আমাদের বাংলাদেশের শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান এবং খেলাধুলার ক্লাস 9-10 বইটা যদি আপনাদেরকে একটু দেখাতে পারতাম, তাহলে আপনারা বুঝতেন। আপনারা একটু অপেক্ষা করেন, আমি দেখাচ্ছি। বাংলাদেশে এই বিষয়টা আছে, এটা হলো ফিজিক্যাল এডুকেশন, হেলথ সায়েন্স অ্যান্ড স্পোর্টস। এই বিষয়টা কিন্তু আপনারা যদি এর সূচিপত্র দেখেন, আপনারা যারা ফিজিক্যাল এডুকেশন সম্পর্কে ধারণা রাখেন না তারাও যদি দেখেন তাহলে অবাক হয়ে যাবেন যে টপিকগুলো কত চমৎকার। এই বইটা যিনি বানিয়েছেন তিনিও আমাদের একজন অধ্যক্ষ ছিলেন, প্রিন্সিপাল আমাদের সরকারি শারীরিক শিক্ষা কলেজ রাজশাহী ঢাকার আর কি। তো তিনি এই বইটার সংস্করণে বইটা লেখার কাজে তিনি কাজ করেছেন এবং চমৎকার। আপনাদেরকে যদি টপিকগুলো দেখাই, আপনারা খেয়াল করেন এখানে টপিকগুলো যদি আপনারা একটু দেখেন এখানে যে কী আছে, আপনাদেরকে একটু দেখালাম। আমি এবার একটু পড়ে শোনাই যে ফিজিক্যাল এডুকেশন ফর হেলদি লাইফ, শারীরিক শিক্ষার সুস্থতম জীবনের জন্য শারীরিক শিক্ষার কী, ফিজিক্যাল ফিটনেস শারীরিক সক্ষমতা, মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য, ফ্যাটিক হতাশা, তারপরে হেলথ সায়েন্স হেলথ এডুকেশন, স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, নিউট্রিশন পুষ্টি, ড্রাগ এডিকশান, এইডস, পিউবার্টি অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ। দেখুন এই টপিকগুলো, এরপরে আসছে খেলাধুলা। অর্থাৎ আপনার হচ্ছে শারীরিক শিক্ষার মূল বিষয়বস্তুতে আপনার প্রথম দিকে যে বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে সেখানে শারীরিক শিক্ষা আছে, স্বাস্থ্যবিজ্ঞান আছে, ড্রাগস আছে, তারপরে হলো এইডস আছে, পিউবার্টি আছে। এত চমৎকার চমৎকার বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনা করতে হয়, অথচ স্কুল কলেজে কিন্তু এগুলো আলোচনা করার সুযোগ নেই। আপনারা একটু জিনিস চিন্তা করে দেখুন তো যে একটা শিক্ষার্থীকে যদি স্বাস্থ্য শিক্ষা, শারীরিক শিক্ষার সাথে সম্পর্কিত বিষয় সম্পর্কে তাকে জ্ঞান দেয়া, শারীরিক শিক্ষা কেন দরকার। শারীরিক শিক্ষা তো মূলত আমাদের সার্বিক বিকাশ বলা হচ্ছে, তাই না? আধুনিক শারীরিক শিক্ষাতে বলা হচ্ছে শারীরিক শিক্ষা হলো আধুনিক শারীরিক শিক্ষার সংজ্ঞা অনুযায়ী যে আমাদের ব্যক্তির বা শিশুর সার্বিক বিকাশ। সার্বিক বিকাশের ক্ষেত্রে কি, জীববৈজ্ঞানিক বিকাশ অর্থাৎ শারীরিক সুস্থতা, মনোবৈজ্ঞানিক বিকাশ, সামাজিক বিকাশ, তারপরে দার্শনিক বিকাশ অর্থাৎ বুদ্ধিভিত্তিক বিকাশ,
এরপরে আপনার যদি স্বাস্থ্যবিজ্ঞান, তারপরে এইডস, ড্রাগস, তারপরে পিউবার্টির মতো গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি ফিজিক্যাল এডুকেশন টিচার যদি পড়ানোর সুযোগ পায় বা পড়ায়, তাহলে কি আর অন্য কোনো বিষয় কি তার প্রয়োজন হবে একটা শিশুর জন্য, একটা কিশোরের জন্য? একটা কিশোরের জন্য তো এই টপিকগুলো খুবই জরুরি। ড্রাগস, এইডস, পিউবার্টি, তারপরে হচ্ছে আপনার নিউট্রিশন, হেলথ সায়েন্স, এর চেয়ে আর গুরুত্বপূর্ণ বিষয় আর কি হতে পারে বলেন? এরপরেও আমাদের স্কুলে এই সাবজেক্টগুলো পড়ানোর সুযোগ দেওয়া হয় না। এর চেয়ে আর দুঃখজনক ব্যাপার কিছু হতে পারে না। একদিকে যেমন পড়ানোর সুযোগ দেওয়া হয় না, অন্যদিকে আমাদের শারীরিক শিক্ষা শিক্ষকরা এগুলো পড়ানোর মতো আগ্রহও রাখেন না এবং পড়ানোর চেষ্টাও করেন না, বরং তারা কি করেন, অন্য সাবজেক্টে প্রক্সি ক্লাস নিতে যান। এখন এটা কারণটা কি বললাম, যে আমরা অন্য সাবজেক্ট থেকে পড়ালেখা করে আসার কারণে আমাদের এই সাবজেক্টের প্রতি ভালোবাসা কম। অন দ্য আদার হ্যান্ড, আমরা 2-4টা টিউশন পাওয়ার জন্য আমরা যে সাবজেক্ট থেকে পড়াশোনা করে এসেছি, দেখা যাচ্ছে সেই সাবজেক্টে টিউশন করাই। সো এই যে একটা মূল কারণ। এখন এই করতে যে কি হয়েছে, বছরে শুধুমাত্র আমাদের কাজ কি, আমাদের সারাদিনের কাজ হলো একবার অ্যাসেম্বলি করানো, যেসব প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি আছে, তারপরে হচ্ছে কি যে সারা জীবন বছর প্রক্সি ক্লাস নেওয়া, অর্থাৎ অন্য অন্য ক্লাস নেওয়া। ফিজিক্যাল এডুকেশন ক্লাসে তেমন কোনো গুরুত্ব নেই। আবার অন্যদিকে সমস্যা হলো কোথায়, যে পরীক্ষা নেই। এখন বোর্ড পরীক্ষা না থাকলে তো সাবজেক্ট ভ্যালু থাকবে না, এটাও স্বাভাবিক। কিন্তু এরপরেও যদি আমি ক্লাস নিতাম, আমি যদি যে একটা ক্লাসই আছে সেই একটা ক্লাসই যদি আমি সুন্দরভাবে নিতে পারতাম, তাহলে স্টুডেন্ট আমার ক্লাসে আগ্রহী, স্টুডেন্টরাই বলতো যে এই সাবজেক্ট আমাদের পড়তে হবে। 2, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শুধুমাত্র এই যে একটাই কাজ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আর হলো আপনার আন্তঃ স্কুল আন্তঃ কলেজ খেলা। এর বাইরে শারীরিক শিক্ষা শিক্ষকের মূলত কাজ না। আচ্ছা, একটা জিনিস বুঝুন তো, যদি এটা যদি শুধুমাত্র ক্রীড়া শিক্ষকের কাজ হইতো, তাহলে এটার নাম শারীরিক শিক্ষা শিক্ষক কেন? তাহলে এটা সরকার কেন ক্রীড়া শিক্ষক নিয়োগ দিচ্ছে না? এটা বাংলাদেশে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেমন বিকেএসপি, আপনারা জানেন, সেখানে তো ঠিকই ক্রীড়া শিক্ষা লেখা আছে। তাহলে আপনার আমার পোস্ট কেন শুধুমাত্র ক্রীড়া শিক্ষা না? তার মানে এর পেছনে কারণ হলো শারীরিক শিক্ষা আর ক্রীড়া শিক্ষার মধ্যে পার্থক্য আছে। শারীরিক শিক্ষার একটা অংশ হলো ক্রীড়া, এবং সেটা প্রাচীনকালে ছিল মূল বিষয়, অর্থাৎ শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার প্রয়োজন ছিল। বাট আধুনিক শিক্ষাতে আসে খেলাধুলার সাথে কী কী জড়িত এখন দেখেন, সাইকোলজি জড়িত, সোশিওলজি জড়িত, ফিলোসফি জড়িত, বায়োমেকানিক্স জড়িত, কিনেসিওলজি জড়িত, এরকম অসংখ্য বৈজ্ঞানিক ভিত্তিক সাবজেক্টগুলো জড়িত শারীরিক শিক্ষার সাথে। সুতরাং শারীরিক শিক্ষার সাথে তো শুধুমাত্র খেলাধুলার সম্পর্ক না, পিটি প্যারেডের সম্পর্ক না, এর সাথে সাইকোলজিক্যাল, ফিলোসফিক্যাল, সোশিওলজিক্যাল এভরিথিং দরকার। এখন এই যে এত কিছু দরকার হওয়ার পরও, এত কিছু শারীরিক শিক্ষা সাবজেক্টের আলোচ্য বিষয় হওয়ার পরও আমরা এত পিছিয়ে আছি কেন? কারণ আমাদের আধুনিক শারীরিক শিক্ষা বিষয়টাকে আমরা তুলে ধরতে পারিনি। আর এই কারণেই মূলত আমরা শারীরিক শিক্ষা শিক্ষকদেরকে একসময় ডাকা শুরু করলো ফিজিকুল্লা নামে। তারা গোল আলুর ভূমিকা পালন করলো, তাই বা করছে, এখনও করছে। স্কুল কলেজগুলোতে এখনও কি হয়, যে প্রক্সি ক্লাস নেওয়ার জন্য তাকে ডাকা হয়, বা কোনো ক্ষেত্রে কেরানির কাজও করানো হয় শারীরিক শিক্ষা শিক্ষকদের দিয়ে। অথচ তারা কথা বলতে পারে না। কেন পারে না? কারণ এই যে সাবজেক্টটা যে ভ্যালু, এই যে এই টপিকগুলা, এই যে এত সুন্দর সুন্দর বিষয়গুলো লেখা হয়েছে, এগুলো পড়ানোর মতো তার আগ্রহ নাই। এক ক্ষেত্রে কোনো ক্ষেত্রে তিনি যোগ্যতা হয়তো রাখেন না, পড়াতে আগ্রহী থাকেন না। ফলে শারীরিক শিক্ষা শিক্ষকদেরকে ডাকা হয় ফিজিকুল্লা নামে। এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে মানে কষ্টদায়ক আর কোনো বিষয় হতে পারে না যে আপনাকে আমাকে আমার সাবজেক্টের চেয়ে অন্য নামে ডাকা হচ্ছে। তাহলে এটা গেলে 1 নম্বর। আর 2 নম্বর হলো, বলছিলাম 1 নম্বর হলো আধুনিক শারীরিক শিক্ষা সম্পর্কে আমাদের ধারণা কম, এবং আমরা যারা বেশিরভাগই সব প্রফেশনাল ডিগ্রি নিয়ে আসছি, যদিও এখন অনার্স অ্যাভেলেবেল হচ্ছে, অনার্স প্রফেশনাল ডিগ্রি নিয়ে আসার কারণে আমরা মূল বিষয়ে আমরা পড়াশোনা করে আসার কারণে শারীরিক শিক্ষার প্রতি আমাদের যেই ভালোবাসা, স্নেহ, দায়িত্ব ছিল, সেটা আমাদের হারিয়ে ফেলার কারণে স্কুলগুলোতে আমরা নিজেদেরকে তুলে ধরতে পারছি না। অথচ সকল প্রকার শিক্ষকদের চেয়ে আমাদের শারীরিক শিক্ষা শিক্ষকের যোগ্যতা বেশি, কোনো ক্ষেত্রে আরও বেশি। কারণ আমার যেমন প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, একটা আমি ক্রিকেটার ছিলাম, এরকম অসংখ্য প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডওয়ালা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্ররা পরবর্তীতে বাংলাদেশের চাকরি সহজলভ্য হয় এই সেক্টরটাতে, মূলত বিপিএড করে এই সেক্টরে আসছে। কিন্তু মর্যাদার দিক থেকে আমরা অনেক পিছিয়ে। দ্বিতীয়ত হলো যে, প্রথমে যেমন আমি বলছি যে আধুনিক শারীরিক শিক্ষা সম্পর্কে ধারণা কম, এবং এর সাথে আমাদের ডিগ্রি জড়িত, আমরা প্রফেশনাল ডিগ্রি করে আসার কারণে আমরা বেশি হচ্ছে যে এটাকে হাইলাইট করতে পারি না। দ্বিতীয়ত হলো আমাদের দেশে মানে ভুল একটা ধারণা। ভুল ধারণাটা কোথায়? এটা হলো জনগণের ধারণাই হলো যে শারীরিক শিক্ষার শিক্ষক মানেই হলো শুধুমাত্র তিনি খেলাধুলার সাথে সম্পৃক্ত। তো এক্ষেত্রে আমাদের দায়িত্ব হলো, যারা আমরা শারীরিক শিক্ষার শিক্ষক আছি, তাদের দায়িত্ব হলো এটা বোঝানো, এটা 1 দিন 2 দিন করে বলতে হবে। কিন্তু আমরা কেউ বলি না। আমরা যারা এই পেশায় আছি তারা আমরা কখনোই বলি না যে এই সাবজেক্টটা তোমাকে পড়াতে হবে। এই সাবজেক্টটা আসলে এরকম না। কেউ আপনাকে ফিজিক্যাল টিচার বলে ডাকে, আপনার ফিজিক্যাল টিচার বলে ডাকে, এবং আপনি নিজেও ফিজিক্যাল টিচার বলেও পরিচয় দেন। খুবই দুঃখজনক ব্যাপার হলো 2 নম্বরে, যে আমরা নিজেদেরকে ফিজিক্যাল টিচার বলে পরিচয় দিই। ফিজিক্যাল টিচার বলে পৃথিবীতে কোনো শব্দই নাই। যা আছে ফিজিক্যাল ট্রেনার আছে, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর আছে। আর টিচারের ক্ষেত্রে ফিজিক্যাল টিচার না, ওটা ফিজিক্যাল এডুকেশন টিচার। ওর জন্যই
এডুকেশন যুক্ত আছে বলেই এই সাবজেক্টটার ভ্যালু আছে। যদি না থাকতো তাহলে এটা কিন্তু শুধু মাঠে। এই দ্বিতীয়ের মধ্যে যদি বলি যে প্রাচীনকালে শারীরিক শিক্ষা ছিল শুধুমাত্র ব্যবহারিক কেন্দ্রিক, বাট আধুনিক শারীরিক শিক্ষায় ব্যবহারিক এবং তাত্ত্বিক বোথ সাইডেই উভয় ক্ষেত্রেই খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এরা ডিল করে। সুতরাং আমরা এই দুই জায়গায় পিছিয়ে আছি। এক, আমাদের তাত্ত্বিক জ্ঞান, আধুনিক জ্ঞানের অভাব, এবং দুই, আমরা প্রথমত আমরা আধুনিক জ্ঞানের অভাব, দ্বিতীয়ত হলো আমরা তাত্ত্বিক জ্ঞানের অভাব। এবং তাত্ত্বিক জ্ঞান আমরা শুধু ব্যবহারিক জ্ঞান নিয়ে পড়ে থাকি বলেই আমাদেরকে মর্যাদা দেওয়া হয় না, এবং স্কুল কলেজে আমাদেরকে ফিজিকুল্লাহ বলে ডাকা হয়। এবং খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার হলো যে বাংলাদেশেই এই ফিজিকুল্লাহ শব্দের আবিষ্কার। সব আবিষ্কারই কিন্তু সুখকর না। সো এটা আমাদের জন্য খুবই লজ্জাকর, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এবং আমি আশা করি আমরা যারা পরবর্তী জেনারেশন, আমি যাদের সাথে ডিল করছি, আমরা যারা নতুন জেনারেশন, আমরা এই জিনিসগুলো ঘুচাবো। ফিজিক্যাল এডুকেশনকে ফিজিক্যাল বানাবো না, ফিজিক্যাল এডুকেশনকে এডুকেশন হিসেবেই আপনার প্রচার করতে হবে। এবং ফিজিক্যাল এডুকেশন যে শুধুমাত্র পিটি প্যারেড, খেলাধুলার বিষয়বস্তু না, এই জিনিসগুলো আপনাকে তুলে ধরতে হবে এবং আপনার যোগ্যতা তুলে ধরতে হবে। ফিজিক্যাল এডুকেশন টিচার অনার্স মাস্টার শেষ করে তারপরে বিপিএড করে তারপরে টিচার হয়, টিচারের জন্য যোগ্যতম হয়, কিন্তু অন্য সাবজেক্টে কিন্তু শুধু অনার্স করেই যোগ্যতা অর্জন করতে হয়। এক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে যদিও শারীরিক শিক্ষাতে অনার্স মাস্টার চালু হয়েছে, এক্ষেত্রে একটা প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে। ইনশাল্লাহ আমাদের ভবিষ্যতে হয়তো এই শব্দগুলোর বিলীন হবে। তবে আমার ইয়াং জেনারেশন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে যারা শারীরিক শিক্ষা বিষয়টাকে ওন করছেন, তাদের কাছে দাবি হবে, তাদের কাছে আমার অনুরোধ হবে, আপনারা নিজেদেরকে প্রচার করুন এভাবেই। শারীরিক শিক্ষার বিষয়বস্তুগুলো অনেক ব্রড সেন্সে, শারীরিক শিক্ষার শিক্ষকের অনেক পড়ালেখা করাতে হবে, পড়ালেখা করতে হবে, তবে আমি একজন শারীরিক শিক্ষার ভালো শিক্ষক হিসেবে পরিচিতি পাবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।